আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। মোট প্রস্তাব ছিল ২৭টি, একমত হয়েছে আমরা ১৬টা, একমত নই ১১টা। বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সাথে এলডিপির সংলাপ, যৌক্তিক সময় দিতে চায় জামায়াত, রোববার প্রস্তাবনা জমা দেবে বিএনপি। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো ঘুষ নেয়ার অভিযোগে দুদকের মামলা থেকেও খালাস পেলেন তারেক রহমান। বিচারিক আদালতে তার বিরুদ্ধে আর মামলা নেই জানালেন আইনজীবী। বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর করল সরকার। পটুয়াখালী সংঘবদ্ধ ধর্ষকদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম এনসিপি আহ্বায়ক নাহিদের। ঈদে টানা ৯ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরিজীবীরা। নির্বাহী আদেশে ৩ এপ্রিলও ছুটি অনুমোদন। মার্কেট শপিং মলে কেনাকাটার ধুম। গতবারের তুলনায় এবার কালেকশন খুব ভালো লাগছে, আর সবসময় যমুনা থেকে করা হয়। মেইনলি এখন জুতা কিনেছি, এখন ড্রেস কিনা হয়নি, ড্রেস দেখার জন্যই ঘুরছি মেইনলি। গাজা ইসরায়েলি বর্বরতায় আরও ৮৫ ফিলিস্তিনির প্রাণহানি। প্রতিবাদে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ মুক্তিপণ দিয়েও বাঁচানো গেল না ঠাকুরগাঁয়ের অপহৃত মিলনকে। অভিযুক্তের বাড়িতে আগুন। তারা মিলনকে এমন নির্মমভাবে হত্যা করছে, আর যেন কারো সন্তান এভাবে হারাইতে না হয়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐকমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সঙ্গে হয় এই বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বিকাল ৩টায় সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিশেষভাবে আনন্দিত যে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রথম সভা আমরা করছি, যা এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে যার নেতৃত্বে আছেন একজন মহান মুক্তিযোদ্ধা। আবারও আমি জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এবং জাতীয় ঐকমত্য কমিশনের প্রধানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আসবার জন্য। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারের ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমদ। যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে। একজন হলো ওসি, আরেকজন হলো ইউনো। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না। ওই দিন আর আপনি কাউকেও পাবেন না। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। নির্বাচন কমিশন সংস্কার, মোট প্রস্তাব ছিল ২৭টি, একমত হয়েছে আমরা ১৬টা, একমত নই ১১টা, আংশিক একমত নই এরকম কিছু নাই। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে ৩৮টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।
ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে জামায়াতে ইসলামী। 5টি কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে সংগঠনটি। জাতীয় নির্বাচনের বিষয়ে কোনো সময় বেঁধে না দিলেও প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় তারা। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার নিয়ে কমিশনের কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমেই সংস্কার সম্পন্ন হবে। সংস্কার প্রস্তাবনা জমা দিতে সকালে জাতীয় ঐকমত্য কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বাধীন দলটি প্রস্তাবনা জমা দেয়। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুদক ও নির্বাচন কমিশন বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে তারা। সংস্কার প্রক্রিয়ায় দলের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি। সংবিধান, দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন, তৃতীয় হচ্ছে বিচার বিভাগ, চতুর্থ নির্বাচন প্রক্রিয়া, ইলেকটোরাল প্রসেস, আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই 5টার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। মিয়া গোলাম পরোয়ার জানান, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি জামাত, তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের যতটুকু সময় প্রয়োজন তা দেয়ার পক্ষে তারা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। এই জন্য আমরা বলেছি যে 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে কোনো দ্বিধা নেই, তারা সর্বাত্মক সহযোগিতা করছে। কমিশন স্বল্পতম সময়ে সংস্কার কাজ সম্পন্ন করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো রকম সংশয় দ্বিধা নেই। রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার, সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার। এটা হচ্ছে। আলী রিয়াজ জানান, আগামী 2-1 দিনের মধ্যে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে। এছাড়া ঈদের আগে 4টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন, আর 7 এপ্রিল থেকে বাকি দলগুলোর সাথে আলোচনা হবে। আগামী 2-3 দিনে হচ্ছে না, বুঝতেই পারছেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে রোববার মতামত জমা দেবে বিএনপি। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর কাজ এগিয়ে যাবে, বাকিগুলো সংসদের মাধ্যমে চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে। জানা নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে সবার আগ্রহ রয়েছে। নির্বাচন সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। এছাড়া বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে দীর্ঘ আলোচনা হয় রাষ্ট্রদূতের সাথে। যেসব জায়গায় ঐকমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐকমত হবে না সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছি, আমরা সব সংস্কারের কথা বলছি। আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া 96টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে কমিশন ভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের 5 এজেন্ডা নিয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সে বৈঠক থেকেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে ডিসি, এসপিদের নিয়ে করা কমিটি থাকছে না। পরিবর্তিত হয়ে পূর্বের নিয়মে নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্রে স্থাপন করবেন বলে জানানো হয়। এছাড়া বৈঠকে গুরুত্ব পায় নির্বাচনী সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতি ও তদারকি। এর আগেও জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সহায়তা নিয়ে ইইউ ও আইসি দেশভুক্ত 18টি মিশন প্রধানের সঙ্গেও বৈঠক করেছে নির্বাচন কমিশন।
ইঞ্জিনিয়ার সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আজ এ রায় দেন। রায়ে সন্তুষ্ট জানিয়ে আসামিপক্ষের আইনজীবী চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক আজ এ রায় দেন। রায়ে সন্তুষ্ট জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই মিথ্যে মামলা করেছিল দুদক। ২০০৬ সালে বসুন্ধরা শিল্প গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয়। সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় দীর্ঘ ১৭ বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ ৮ জন। মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন, এ মামলার সাক্ষীরা কেউই ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। মামলাটি ছিল পুরো মিথ্যা ও বানোয়াট। আদালত বলেছেন যে তার আদালতে দুদক ১৫ জন সাক্ষী উপস্থাপন করেছেন। আমি ১৫ জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে। সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা। শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তৎকালীন ১১ সরকার এবং তার পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সামনে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন। সেই কারণে তাদের বিরুদ্ধে সেই তৎকালীন অ্যান্টি কারাপশন এবং যারা ওইটার কৌশলভ ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত আইনগত প্রতিকার গ্রহণ করা হবে। তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, চীন যেন বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগ করে সেটি বাস্তবায়নে ইচ্ছুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত হয় বৈঠকে। অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে, আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে ৭ বছর। পরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। এছাড়াও প্রেস সচিব আলোচনা করেন বাকি সিদ্ধান্ত নিয়েও। যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন। এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং, এটা ঢাকা থেকে হবে। শফিকুল আলম বলেন, চীন বাংলাদেশ থেকে কৃষি পণ্য আমদানিতে ইচ্ছুক। জানান, প্রধান উপদেষ্টা চাইছেন চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আগামী শনিবার মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। আগামী শনিবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশন তাদের রিপোর্টটা দেবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
পটুয়াখালীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার কিশোর আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। 2 আসামি বয়সে কিশোর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে ভুক্তভোগীর খোঁজ খবর নিতে পটুয়াখালীতে যান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার বিচার কাজ শুরুর দাবি জানান তারা। পটুয়াখালীতে নির্যাতনের শিকার শিক্ষার্থী বুধবার সন্ধ্যায় বাদী হয়ে ধর্ষণ মামলা করার পরপরই 2 আসামিকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাতেই ধরা পড়ে অভিযুক্ত এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে হাজির করে 4 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির তারিখ পরে নির্ধারণ হবে জানিয়ে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। হাজিরের মাধ্যমে কোর্টে সুপর্দ করে জেলখানায় পাঠানো হয়েছে। গ্রেফতার হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা চলতেছে। এদিকে ভুক্তভোগী কিশোরীর খোঁজ খবর নিতে পটুয়াখালী মেডিকেলে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতৃবৃন্দ। কথা বলেন পরিবারের সাথে। এছাড়া বৈঠক করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে। পরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থী ধর্ষণের আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শুরু করতে না পারলে রাজপথে প্রতিবাদের হুঁশিয়ারি দেন তিনি। সাম্প্রতিক সময়ে আমাদের মা বোনদের উপরে এই সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনাগুলো আমাদেরকে অনেক উদ্বেগ তৈরি করছে আমাদের ভিতরে। সুষ্ঠু তদন্ত করে এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে এবং শুধু এই ঘটনার নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ষণ মামলায় বলা হয়, মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে বাবার কবর জিয়ারত করে নানা বাড়ি যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একটি বাগানে তুলে নিয়ে নির্যাতন চালায় 2 জন। ভুক্তভোগীর বাবা 19 জুলাই আন্দোলনে রাজধানীতে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাহিদ হাসান, যমুনা নিউজ। এবার ঈদ উল ফিতরে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলের ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে ছুটি হচ্ছে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত। দুপুরে প্রধান উপদেষ্টা তেজগাঁয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় 3 এপ্রিল বৃহস্পতিবার সরকারি ছুটি সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তা অনুমোদন পায় উপদেষ্টা পরিষদে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ঈদের ছুটির বিষয়ে অবহিত করেন। জানান, চৈত্র সংক্রান্তিতে এবার 3 পার্বত্য জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তা সহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জেনে নিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টের ছুটি থাকবে। কর্মব্যস্ততার পর সপ্তাহের শেষ দিনে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। পরিবারের নানা বয়সী মানুষের চাহিদা মেটাতে ভিন্ন ভিন্ন শপিং মলে ঘোরার ঝামেলা থেকে মুক্তি পেতে ক্রেতারা ভিড় করছেন দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। কেনাকাটার পরিসর আর বৈচিত্র্যের কারণে যমুনা ফিউচার পার্ক বরাবরই ক্রেতাদের কাছে জনপ্রিয়। একই ছাদের নিচে বিপুল পণ্যের সমাহার থাকায় যেমন সময় বাঁচছে, তেমনি খোলামেলা পরিসর দিচ্ছে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ। ক্রেতা চাহিদাকে মাথায় রেখে ঈদ আয়োজনকে রাঙিয়ে তুলেছে দেশি বিদেশি ব্র্যান্ডের শোরুম। পোশাকের পাশাপাশি আনুষঙ্গিক পণ্যের দোকানে রয়েছে ক্রেতাদের ভিড়। এবার ঈদের ছুটি 9 দিন হওয়ায় আগে ভাগেই ঢাকা ছাড়বেন অনেকেই, তাই আগেই কেনাকাটা সারতে যমুনা ফিউচার পার্কে ভিড় করছেন ক্রেতারা। আমার জন্য কিনেছি হলো জামা কাপড়, আগে থেকে কিনে রেখেছি, আর জুতা তো আজকেই কিনছি। ফার্স্ট হচ্ছে এখানে এমন একটা মার্কেট যেখানে আমি একটা মার্কেটের ভিতরে সব পাচ্ছি, মানে ইচ অ্যান্ড এভরিথিং। সো এই জন্য হচ্ছে এটা সবচেয়ে প্রেফারেবল প্লেস আমাদের জন্য। মেইনলি এখন জুতা কিনেছি, এখন ড্রেস কিনা হয়নি, ড্রেস দেখার জন্যই ঘুরছি মেইনলি। গতবারের তুলনায় এবার কালেকশন খুব ভালো লাগছে, আর সবসময় যমুনা থেকে করা হয়, স্পেস বেশি পাওয়া যায়, মানে মানুষের ভিড়টা লাগে না, এই জন্য আর কি সবসময় যমুনা থেকে কমফোর্টেবল ফিল করি। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে চান, ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন।
দৃশ্যমান বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচনে যাবে জাতীয় নাগরিক পার্টি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় বরিশালে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, এনসিপি কোনো চাঁদাবাজ দখলদারীদের সাথে আপোষ করবে না। নির্বাচনের জন্যই গঠন করা হয়েছে রাজনৈতিক দল, তাই সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরাতন বন্দোবস্তের অনেক উপাদান বিদ্যমান রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটার পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। পরিবর্তন, সংস্কার, বিচার এর মধ্য দিয়ে আসলে আমাদের এগিয়ে যেতে হবে। সেই পুরনো রাজনীতি আমরা চাই না আমাদের নিজেদের ভিতরেও পুরনো রাজনীতি আসুক। আমরা সত্যিকার অর্থে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। জনতার দল নামে রাজনীতিতে নতুন দলের আত্মপ্রকাশ হলো। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এর ঘোষণা দেন দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। আত্মপ্রকাশ আয়োজনে বলা হয়, দলটির স্লোগান হবে ইনসাফ জিন্দাবাদ। সাবেক সশস্ত্র বাহিনীর সদস্য, আমলা, ছাত্র, এনজিও সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই দলে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। চেয়ারম্যান বলেন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দলটির মূল উদ্দেশ্য নয়, ন্যায্যতা ভিত্তিক মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে নিয়েই সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকদের এই দলের আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানানো হয় আত্মপ্রকাশ অনুষ্ঠানে। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। প্রধানমন্ত্রী পদে অবাধ ক্ষমতা রেখে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার ছাড়াই রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য করতে পারেন বলেও জানান তিনি। আর কমিশনের অপর সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার ও নির্বাচন কখনোই প্রতিদ্বন্দ্বী নয়, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু সংস্কার নির্বাচনের আগে করতেই হবে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্য ও নাগরিকদের ভাবনার বিষয়ে সিরডাপ মিলনায়তনে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে। আলোচনায় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাই আওয়ামী লীগের সব থেকে খারাপ দিক। জবাবদিহিতা গড়ে তুলতে না পারলে ভবিষ্যতেও পুনরাবৃত্তি হবে একই রীতির। প্রধানমন্ত্রী যে অভাবনীয় ক্ষমতার ব্যবস্থা বাংলাদেশের সংবিধান তৈরি করেছে, সেটিকে অক্ষুণ্ণ রেখে কোনো অবস্থাতেই আপনি একটি জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি করতে পারবেন না। এটা আমাদের প্রথমে স্বীকার করে নেওয়া দরকার যে কোনো না কোনোভাবে সাংবিধানিক ব্যবস্থা যেটা অব্যাহত থেকেছে, এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, সব নিয়ম নীতি ভেঙেই শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিলেন। সংস্কার সফল না হলে স্বৈরাচার আবারও ফিরবে। সংস্কার আর নির্বাচন কিন্তু একে অপরের প্রতিপক্ষ নয়। সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক না। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কতগুলো সংস্কার অপরিহার্য করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 3000-এরও বেশি পুলিশ নিহত হওয়ার গুজব ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে কমিশনের নিয়মিত ব্রিফিং এই তথ্য জানান মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক পদে নিয়োগে মিথ্যা তথ্য দেয়া ও সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের CSR ফান্ড থেকে জোর করে 33 কোটি টাকা অর্থ আদায়ের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়েছে। মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামও রয়েছে। এদিকে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তার মেয়ে সুমাইয়া হোসেন ও শালিকা সৈয়দা হক মেরির বিরুদ্ধে অবৈধভাবে 73 কোটি টাকার সম্পদ দখলের অভিযোগ আনা হয়েছে। তাদের 32 ব্যাংক হিসাবে 80 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য জানায় দুদক। জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করা হবে। 26 কোটি 27 লক্ষ 81 হাজার টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখা এবং তার নামেও 14টি ব্যাংক হিসাবের মাধ্যমে
31 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে এ কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে প্রতিনিধি দলে ছিলেন ডক্টর কমফোর্ট ইরো। ডক্টর ইউনূস তাদের জানান সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে এবং তা পরিবর্তন করা হবে না। আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, তবে দলটির নেতৃত্বে থাকা যেসব ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদেরকে বাংলাদেশের আদালতে বিচার করা হবে। ডক্টর কমফোর্ট ইরো বাংলাদেশ ও এর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পরিচালিত বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াইয়ে তার সংগঠনের সমর্থনের আশ্বাস দেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও 85 ফিলিস্তিনির। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর 3 দিনের নৃশংসতায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 500, নিহতদের মধ্যে 200 জনই শিশু। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মীও। জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। রাতভর উত্তরাঞ্চল বেইত লাহিয়া গাজা সিটিতে চলে বোমায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 500, নিহতদের মধ্যে 200 জনই শিশু। প্রাণ হারিয়েছেন জাতিসংঘের একজন বিদেশি কর্মীও। জোরালো বিমান হামলার পাশাপাশি চলছে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান। রাতভর উত্তরাঞ্চল বেইত লাহিয়া গাজা সিটিতে চলে বোমা বর্ষণ। নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে আবারও গাজাকে দুভাগে বিভক্ত করেছে ইসরায়েল, তাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারছেন না গাজাবাসী। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয় হামাস ইসরায়েলের মধ্যে, কিন্তু 1 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বর্বরতা। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিভিন্ন দেশ। মুসলিম দেশ তো বটেই, রাস্তায় নেমে আন্দোলন করছেন ইউরোপের বাসিন্দারাও। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াল স্ট্রিট ভবনের সামনে বিক্ষোভকারীদের জমায়েত, মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত চারদিক। স্পেনের রাজধানী মাদ্রিদে, আরেকশোর বার্সেলোনায় চলছে অসহায় গাজাবাসীর সমর্থনে র্যালি। এদিকে অবিলম্বে ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের দাবিতে ফিলিস্তিনি পতাকা ঐতিহ্যবাহী কেফিয়া নিয়ে তিউনিসিয়া, ফ্রান্স, জর্ডান সহ আরও বহু দেশের সড়কে নামেন হাজার হাজার মানুষ। আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছেন বহু ইহুদিও দাবি জানাচ্ছেন আগ্রাসন বন্ধের। ফিলিস্তিনের গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। দুপুরে পল্টন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এর আগে বিক্ষোভ পূর্ব সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ইসরায়েলের নির্মমতার বিরুদ্ধে বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী দখলদার ইসরায়েল গাজায় নির্মম ও নিষ্ঠুর গণহত্যা চালাচ্ছে। এই জঘন্য হামলা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে জাতিসংঘ, আরব লীগ, OIC ও কমনওয়েলথ সহ বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্মম গণহত্যা এবং বর্বরোচিত হামলা প্রতিবাদে দেশবাসীকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। পরে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট রোড প্রদক্ষিণ করে। ওই নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে। ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা বিশ্ব মোড়লদের কাছে সুস্পষ্টভাবে বলতে চাই, ইসরায়েলকে থামিয়ে দিন, তা না হলে বিশ্ব মুসলিম উম্মাহ ইসরায়েলদের উপযুক্ত জবাব দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াবে। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়েছেন। বিকেল 5:30টার দিকে উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি ঈশ্বরদী থেকে পাবনার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান 4 জন। এ সময় গুরুতর আহত অবস্থায় 3 জনকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের হেলপার ও চালক। তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, 25 লাখ টাকা মুক্তিপণ দিয়েও ঠাকুরগাঁয়ের মিলনকে জীবিত ফিরে পাওয়া হলো না পরিবারের। 25 দিন পর পরিত্যক্ত টয়লেটে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল হোতার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা।
ঠাকুরগাঁও সদরের সবগঞ্জ এলাকার সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট, সেখানে পুঁতে রাখা ছিল পীরগঞ্জের মিলনের মরদেহ। অপহরণের ২৫ দিন পর বৃহস্পতিবার ভোররাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। স্বজনরা জানান, গেল ২৩ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয় মিলন। এরপরই ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ৫ মার্চ থানায় জিডি করে পরিবার। ৪ দিন পর চাওয়া হয় ২৫ লাখ টাকা। শর্ত দেওয়া হয় চলন্ত ট্রেন থেকে পীরগঞ্জের সেনুয়া এলাকায় টাকার ব্যাগ বাইরে ফেলে দেয়ার। দিনাজপুর স্টেশনে মিলনকে জীবিত পাওয়ার তথ্য দেয় চক্রটি। কথা মতো কাজ করেও শেষ পর্যন্ত জীবিত পাওয়া যায়নি মিলনকে। যারা অপহরণ করছিল তারা ওকে ২৫ লক্ষ টাকা নিয়েও মারে ফেলছে। তারা মিলনকে তার পরিবারের কাছে ফিরে দেয়নি এবং কি তারা মিলনকে এমন নির্মমভাবে হত্যা করছে। আর যেন কারো সন্তান এভাবে হারাইতে না হয়। পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সেজান, রত্নাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাওয়া যায় মরদেহের সন্ধান। প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করেছিল চক্রটি। আমরা যতটুকু জেনেছি এরা প্রফেশনাল, কারণ এর আগেও আমরা প্রেমের ফাঁদ দেখিয়ে, তারপরে চাকরির প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করেছে। আমরা সম্ভবত ৭ জন বা ৮ জন এরকম ভিকটিম কে আমরা পেয়েছি, হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দীর্ঘ ২৭ দিন পরে প্রশাসন আমাদেরকে লাশ দিয়েছে, প্রশাসন কোনো কিছু করতে পারে নাই। আপনাদের সাথে আমাদের দাবি এক দাবি, আমরা সবাই চাই যত দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সামনে দেখাতে। পীরগঞ্জের চাপাপাড়া এলাকার বাসিন্দা নিহত মিলন মিয়া। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বাড়ির উঠান থেকে শিশুকে টেনে নিয়ে গেল শিয়াল। পরে আরাফকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বুকে ও গলায় কামড়ের দাগ রয়েছে। শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের হতভাগা পরিবারটিতে। কিশোরগঞ্জের তেরোহাসিয়া গ্রামের লিঙ্কন মিয়ার বাড়ির চারপাশটা নির্জন, গাছপালা আর ঝোপঝাড়ে ভরা। বুধবার ইফতারের সময় খেলতে খেলতে বাড়ির উঠানে চলে যায় 23 মাস বয়সী আরাফ। ইফতার শেষে নামাজ, তাই শিশুটির বিষয়ে খেয়াল করেনি কেউ। তারপর থেকেই খোঁজ মিলছিল না। মসজিদে করা হয় মাইকিং, খোঁজাখুঁজি চলে আশপাশে। পরে বাড়ির পাশের ঝোপে একটি শিয়াল দেখতে পান সজল মিয়া নামে একজন। সেখানেই পাওয়া যায় রক্তাক্ত আরাফকে। খেলাধুলা করছে, সারা খেলে তুললে গিয়া বাপ মার লগে ইস্তারি খাইছে, খায় হুর লগে বাইরে আর সারা বাসার গেছে না। বাইরে হওয়ার সাথে দেখলাম কি আমার সামনে দিয়ে একটা শিয়াল যাইতেছে, শিয়ালের বাচ্চারা বুকে করে দিয়ে যাইতেছে। এরপর দ্রুত শিশুটিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে তার আগেই মারা গেছে আরাফ। গলায় ও বুকে কামড়েছে শিয়াল। কামড়ের এই জায়গার মধ্যে এখানে পরে গেঞ্জি খুলছে, পরে ফেডের মধ্যে দেয় যে কাঠলের কাটা যেমন তেমন কাটার লাগান। বাড়ির চতুর্দিকে হাঁটা পিটা করতো, কিন্তু আব্বা আব্বা ডাকতে পারতো, দাদা দাদা ডাকতে পারতো, আম্মা আম্মা ডাকতে পারতো, বু বু ডাকতে পারতো। শিশুটির এমন মৃত্যু মানতে পারছে না পরিবার সহ প্রতিবেশীরাও। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জয় দিয়ে হামজা চৌধুরী অভিষেক স্মরণীয় করে রাখার প্রত্যয় তপু বর্মনের কণ্ঠে। তবে শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচ ভেন্যু শিলংয়ে অনুশীলন করবে ক্যাবরেরা শিষ্যরা। বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের টিম বাস। সেই বাস ঘিরে ধরেছে ফুটবল ভক্তরা। সবার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে, যার আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ ফুটবল। সেই ফুটবলার আর কেউ নন, ইউরোপে মাঠ মাতানো ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। সব মিলিয়ে ফুরফুরা মেজাজেই ধরা দিলেন ফুটবলাররা। তবে প্রস্তুতির ঘাটতি নিয়ে কিছুটা আক্ষেপ তপু সোহেলদের। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। আসলে দেখেন, ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি। সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। অনুশীলনের ঘাটতির সঙ্গে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে। শিলংয়ে আমাদের
খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদিকে হামজা চৌধুরীর আগমনে দলের বন্ধন দৃঢ় হয়েছে বলে দাবি ম্যানেজার আমির খানের। ওভারঅল এটা একটা বাড়তি পাওয়া সবার জন্যই, এটা আমাদের দেশের জন্য আমরা একটা প্রাইড ফিল করি যে ওর মতো একটা প্লেয়ার আমাদের সাথে যাচ্ছে এবং প্লেয়াররাও এটাতে খুব তাকে নিয়ে মানিয়ে গেছে এবং সে যেটা করেছে আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। বিপরীতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।